এখন আমি আজকের এই উদ্বোধনী অনুষ্ঠানের সভাপতি, মধ্যমণি এবং আমাদের সকলের খুবই প্রিয় মুখ, অত্র জামিয়ার সিনিয়র মুহাদ্দিস, বহু গ্রন্থ প্রণেতা, কথা সাহিত্যিক হযরত মাওলানা জাইনুল আবেদিন দামাত বরকাতুহুম হযরত তার সভাপতির ভাষণ পেশ করবেন এবং দোয়ার মাধ্যমে এই মজলিসের খতম ঘোষণা করবেন। আমাদেরকে এখন গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা পেশ করবেন অত্র জামিয়ার সিনিয়র মুহাদ্দিস, কথাশিল্পী হযরত মাওলানা জাইনুল আবেদিন দামাত বরকাতুহুম। হযরতকে তার গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা পেশ করার জন্য সবিনয় অনুরোধ করছি। الحمدلله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين। দারুল উলুম রামপুরা বনশ্রী এর চলতি শিক্ষাবর্ষের বক্তৃতা প্রশিক্ষণ মজলিসের আজকের এটা উদ্বোধনী অনুষ্ঠান। এই অনুষ্ঠানে এ পর্যন্ত আমাদের কয়েকজন শিক্ষক খুবই গুরুত্বপূর্ণ এবং চমৎকার আলোচনা করেছেন। যে আলোচনাগুলোকে আমরা যদি অনুসরণ করি, ফলো করি, তাহলে মাদ্রাসার পক্ষ থেকে বক্তৃতা প্রশিক্ষণ নামে যে কর্মসূচি গ্রহণ করা হয়েছে সেটা যেমন সফল হবে, একই সঙ্গে আমরাও ভবিষ্যতের জন্য সফল মানুষ হিসাবে গড়ে উঠতে পারব ইনশাআল্লাহ। আমি খুবই সংক্ষেপে দু চারটা কথা আলোচনা করব। আমাদের মাঝে তাশরিফ এনেছেন আমাদের সকলের মুরব্বী, আমাদের এই প্রতিষ্ঠানের সিনিয়র মুহাদ্দিস হযরত মাওলানা আব্দুর রহিম সাহেব দামাত বরকাতুহুম। তিনি কথা বলবেন। লেখা এবং বক্তৃতা এই দুটো বিষয়কে যদি কোনো তালিবে ইলম তার নিজের পাঠ্য বইয়ের অংশ হিসেবে ধারণ করতে পারে, তাহলে লেখা শেখা এবং বক্তৃতা শেখা উভয়টা যেমন সহজ হতে পারে, ঠিক একইভাবে আজকের এই অনুষ্ঠানের উদ্বোধনী আলোচনায় এখানকার সিনিয়র মুহাদ্দিস মুফতি ইমদাদুল ইসলাম সাহেব যে ভয়, দুঃখ এবং আশঙ্কার কথা উচ্চারণ করেছেন যে এদেশে বিপুল অর্থ ব্যয় করে আলেম আমন্ত্রিত করে ওয়াজ মাহফিল করা হয়, কিন্তু তাদের কারো কারো মুখ থেকে এমন কথা শুনতে হয় যে কথা শুনবার জন্যে যারা আয়োজন করেন তারা যেমন প্রস্তুত থাকেন না, মুসলমান হিসাবে সেটা শুনবার জন্যে দেশের কেউই প্রস্তুত থাকে না। সেটা থেকেও আমরা বাঁচতে পারি। আর সেটা হলো বক্তৃতা করা, লেখা, এটাকে আমাদের মূল শিক্ষার বাইরের কিছু মনে না করা। মূল শিক্ষার বাইরের কিছু না। আমি ইবতিদায়ী থেকে দাওরায়ে হাদিস পর্যন্ত কিংবা তারপরও যে আমি তাখাসুস করছি,
আমার এই পুরো পড়াটাকে আমি যা পড়লাম তা যেন লিখতে পারি, আমি যা পড়লাম তা যেন বলতে পারি, আমার জানাটা পরিপূর্ণ যেন আমি লিখতে পারি, আমার জানাটা পরিপূর্ণ যেন আমি বলতে পারি। যদি বিষয়টা এমন হয় তাহলে লেখালেখির চর্চাটা, বলার চর্চাটা এটা আলাদা কোনো বিষয় হয়ে দাঁড়ায় না, এবং সেটা আত্মস্থ করবার সবচাইতে ভালো পন্থা হলো এই প্রতিদিনকার পড়া লেখা, একেবারে ইবতিদায়ী থেকে দাওরায়ে হাদিস পর্যন্তই এই চর্চা করা। শুরুর দিককার বিষয়গুলো তো এমন যে ক্লাসের লেখা দেখাতে হয়, তর্জমা লিখে দেখাতে হয়, তামরিন থাকে, প্রশ্নোত্তর থাকে, সেটা লিখে দেখাতে হয়। তো এই জায়গাটায় যদি আমরা এই চেষ্টাটা করি যে আমি যে কিতাব পড়ছি ওই কিতাবটা যেমন শুদ্ধ, আমার লেখাটাও যেন ঠিক তেমন শুদ্ধ হয়, এখান থেকে উঠে যদি আমি এই জায়গায় আসতে পারি, যখন আমরা তাফসিরে জালালাইন পড়ব, যখন আমরা মিশকাত পড়ব, যখন আমরা দাওরা পড়ব, তখন সেখানে গিয়ে দ্বীনের বুনিয়াদি বিষয়গুলোকে দালিলিকভাবে পড়ব। তখন যদি আমি আমার পড়ার গুরুত্বপূর্ণ সবকগুলোকে গুছিয়ে লিখতে পারি, আমি লিখব। আমাদের মাওলানা হুসাইন সাহেব বক্তৃতাটা এই সময়ে যে একটা শক্ত রকমের শিল্প এবং একই সঙ্গে ব্যক্তির বিকাশ, আবার সমাজ সভ্যতার বিকাশের জন্য একটা অব্যর্থ অস্ত্র হিসাবে ব্যবহার হচ্ছে, সে বিষয়ে কথা বলেছেন এবং এই বিষয়ে তিনি খুব ভালো জানেন। কিন্তু একটা সময় এমন ছিল না, বক্তৃতাকে শহরের উল্লেখযোগ্য এক দুইটা কলেজ কিংবা ইউনিভার্সিটি সেখানে বিতর্ক হতো, সেখানে সভা সেমিনার হতো, কিন্তু সারা দেশে ছড়িয়ে ছিটিয়ে থাকা সবগুলো স্কুলের মধ্যে সাংস্কৃতিক চর্চার ব্যবস্থা ছিল না। ওই সময়েও তো এদেশেরই ছেলেরা বক্তৃতা করে এদেশকে নেতৃত্ব দিয়েছে, লেখালেখি করে এই বাংলাদেশকে এমন একটা জায়গায় নিয়ে গেছে যে এক সময় বাংলা সাহিত্য মানেই হিন্দু সাহিত্য, লেখক মানেই হিন্দু, এর বাইরে অন্য কোনো কিছু মানুষ কল্পনা করতে পারত না। 1947-এর আগে মোটেও না। প্রাতিষ্ঠানিক এই রকমের ব্যবস্থা ছাড়াই এখানকার ছাত্ররা, এই বাংলাদেশের যারা ছাত্র, বাংলাদেশের যারা শিক্ষার্থী, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, মাদ্রাসা, তাদের ব্যক্তিগত প্রচেষ্টায় এই জায়গায় আমাদের ইতিহাসকে প্রতিষ্ঠিত করেছে যে এখন বাংলা ভাষার মূল নেতৃত্ব মুসলমানগণ দিচ্ছে। সেটা আগে থেকে এটা হয়েছে মূলত ওই সকল মেধাবী শিক্ষার্থীদের দ্বারা যাদের মধ্যে দুটো জিনিস ছিল। একটা জিনিস ছিল তারা স্বপ্ন দেখত আমি বড় হব, আর আরেকটা বিষয় ছিল সেই স্বপ্নটাকে প্রতিষ্ঠিত করবার জন্যে তাদের চেষ্টা ছিল, সাধনা ছিল। এই চেষ্টার ভেতর দিয়ে এই সময়ের, এই সমাজের কিছু মানুষ নিজেদেরকে প্রতিষ্ঠিত করেছেন, তাদের হাত ধরে আমাদের দেশ প্রতিষ্ঠিত হয়েছে। এখন পশ্চিমবঙ্গ আমাদের দিকে তাকিয়ে থাকতে হয়। এখন থেকে হয়তো 20-30 বছর আগে বাংলাদেশের কওমি মাদ্রাসার ওলামায়ে কেরাম কথা বলতে জানেন না,
এদেশের মানুষকে ইসলামের নামে কথা বলে বিভ্রান্ত করেছে এবং ভুল একটা চিন্তা ও প্রথাকে ইসলামের নামে প্রতিষ্ঠিত করেছে একটা বিশেষ শ্রেণী। কিন্তু আজকে এখন যদি গত 2 দশকের কথা আমরা বলি, তাহলে এই কওমি মাদ্রাসা থেকে মেধাবী, শিক্ষিত, পড়ুয়া এবং অত্যন্ত মর্যাদাশীল ভাষার অধিকারী এমন একটা জামাতও বেরিয়ে এসছে, যে জামাত এদেশকে এখন ওয়াজ মাহফিলের ভেতর দিয়ে দিন চর্চার বড় একটা জায়গায় নেতৃত্ব দিচ্ছে। এবং সেখানে মানুষ মোটেও এ কথা এখন চিন্তাও করে না যে কওমি মাদ্রাসার বাইরে থেকে কেউ এসে এদেশে কোনো দ্বীনি মাহফিলে আলোচনা করবে। এই জায়গাটায় আমাদের দেশ এখন দাঁড়িয়েছে। এটা আমাদের জন্য খুব সুন্দর দৃষ্টান্ত। কিন্তু এই জায়গায় এসে আমাদের কিছু সমস্যা হয়েছে, যে সমস্যার দিকে ইশারা করেছেন হযরত মাওলানা মুফতি ইমদাদুল ইসলাম সাহেব। যখন কোনো তালিবে ইলম বক্তৃতা শেখার জন্যে, লেখা শেখার জন্যে সে তার মৌলিক যে পড়ার জগৎ, তার যে পাঠ্য কিতাব, পাঠ্যগ্রন্থ, এইগুলোকে উপেক্ষা করে যখন কেউ বক্তৃতা চর্চা করে, যখন কেউ লেখালেখি চর্চা করে, তখন সে মূলত দলিল দ্বারা প্রতিষ্ঠিত থাকে না, মূলত সে তখন বিজ্ঞান থাকে না, সে তখন বসিরতের উপর প্রতিষ্ঠিত থাকে না। ওই জায়গায় গিয়ে তার যে পড়াশোনার গ্যাপ, তার যে পড়াশোনার ঘাটতি, ওই ঘাটতির কারণে পরবর্তী সময়ে তার বক্তৃতা দ্বারা মানুষ অনেক সময় গোমরা হয়ে যায়, পথহারা হয়ে যায়। তো সেই জায়গাটা প্রথম যাকে ক্ষতিগ্রস্ত করে সেটা হলো যে বক্তৃতাটা করছে, প্রথম সে ক্ষতিগ্রস্ত হয়। তারপর তার হাত ধরে তাকে বিশ্বাস করে যারা তার কথা শুনছে তারাও ক্ষতিগ্রস্ত হয়। আমি যদি আমাকে বাঁচাতে চাই এবং আমি যদি চাই যে আমার হাত ধরে আমার সমাজ এগিয়ে যাবে, তাহলে এখানে আমাদের সকলের জন্য এই পথটা সহজ, এই পথটা নিরাপদ এবং এই পথটা খুব শক্তিশালী। সেটা হলো আমরা যা পড়ি, এই পড়াটাকে আমরা দুটো দিক থেকে চর্চায় রাখবো। একটা হলো যা পড়ি তা লিখব, এবং সেটা ঠিক লিখছি কিনা এটা ওস্তাদকে দেখাবো। ওস্তাদ যখন ঠিক করে দেবেন, যে ভুলটা একবার করলাম সেই ভুলটা আবার করব না। যদি এইভাবে আমরা চেষ্টা করি, তাহলে আমাদের প্রতিদিনকার মাদ্রাসার পড়ার ভেতর দিয়ে আমাদের বাংলা লেখাও শেখা হয়ে যাবে, এবং এই শেখাটাই মূল শেখা। এই শেখাটা দ্বারাই একজন আলেম হিসাবে আগামী দিনে আমি সমাজে অবদান রাখতে পারব। আরেকটা বিষয় হলো বক্তৃতা করা। বক্তৃতা করার জন্য আমি মনে করি যে এটাই হলো সবথেকে ভালো তামরিন এবং প্র্যাকটিসের জায়গা, যে প্রতিদিনকার পড়া আমি সুন্দর করে, স্পষ্ট করে, নির্ভীকভাবে শোনাতে পারি কিনা। কথা বুঝে আসছে তোমাদের? হ্যাঁ, ক্লাসের সবক শোনাতে হয় না? ক্লাসের যে সবক শোনাবো, সেই সবকটা শোনাবার সময় আমার পাঠ যেন ঝরঝরা হয়, আমার পাঠ যেন ঝরঝরা পাঠ হয়। অর্থাৎ আমি 5 লাইন সবক শোনাচ্ছি, একটা হাদিস মুখস্থ শোনাচ্ছি, একটা মাসআলা মুখস্থ শোনাচ্ছি, একটা কায়দা মুখস্থ শোনাচ্ছি। আমি যা শোনাচ্ছি, আমার শোনানোর প্রত্যেকটা শব্দে যেন ঠিকঠাক উচ্চারণ হয়ে আমি শোনানোটা হয়। কথা বুঝেছ? এটা একটা বিষয়। আরেকটা বিষয় হলো, আমি যখন শোনাচ্ছি, শোনাবার সময় যেন নির্ভীক থাকে। এই নির্ভীকটা কখন থাকে মানুষ?
নির্ভীক থাকে তখন যখন সে তার পড়াটা যে মুখস্থ করেছে এটা সত্যিকার অর্থেই মুখস্থ হয়েছে। সত্যিকার অর্থে মুখস্থ হওয়ার অর্থ হলো এই, রাতে মুখস্থ করেছি তো সকাল 8টায় যখন আমার ক্লাস শুরু হবে ঠিক ওই সময় আমি আরেকবার কিতাব খোলা ছাড়া আমি এটা এখন বলতে পারছি, এটা হলো আমার মুখস্থ হলো আজকের মতো। যদি এমন হয় যে এখন আবার দেখে কয়েকবার পড়ে তারপর আমাকে শোনাতে হচ্ছে, তাহলে এটা মুখস্থ না। এই রকমের মুখস্থ যেখানে হয় সেখানে কণ্ঠস্বর যেটা, উচ্চারণ যেটা, সে উচ্চারণ ফ্রি থাকে না, তার মধ্যে একটা ভীতি কাজ করে। ওই ভীতি কাজ করবার কারণে সে সুন্দর করে কথাটাকে উপস্থাপন করতে পারে না। আর যদি ওই ভীতিটা না থাকে তাহলেই দেখা যাবে যে আমি যা শিখেছি আমি সুন্দর করে সেটা বলতে পেরেছি। সহজ এবং খুবই মোটা দাগের এক দুইটা বিষয় লক্ষ্য করো। বক্তৃতা করা এটা কথা বলার বাইরে কিছুই না। একইভাবে আমরা যে মাদ্রাসায় আমাদের পাঠ্য গ্রন্থগুলো পড়ি, এই পড়ার পরে যে মুখস্থ করে আবার সবক শোনাই, এর মধ্যেও তো কিছু কথা বলা ছাড়া আর আছে কিছু কিছু কথা, নির্দিষ্ট বিষয় ভিত্তিক কিছু কথা। এই জন্য আমরা যেটা স্পষ্টভাবে দাবি করতে চাই তা হলো যে কথা বলতে পারে সে বক্তৃতাও করতে পারে, যে কথা বলতে পারে সে বক্তৃতাও করতে পারে। কথা আর বক্তৃতার মধ্যে কোনো পার্থক্য নেই। আমরা যখন যেখানে কথা বলছি, ধরো অতি ফালতু একটা বিষয়ে দুজন মানুষ তর্ক করছে, দুইজনই সমান কথা বলে যাচ্ছে, অতি ফালতু বিষয়। কিন্তু ফালতু বিষয় কি একটা বিষয় না? হ্যাঁ, ফালতু বিষয় কি একটা বিষয়? এই বন্যার সময়ে, এই করোনার সময়ে দেশ বিদেশ থেকে যারা অসহায় মানুষ তাদের সাহায্যের যে ব্যবস্থা হচ্ছে, যেটাকে আমরা ত্রাণ বলছি, সেই ত্রাণ রাজনীতিকরা খেয়ে ফেলছে, এটা একটা বিষয়। এখন এই বিষয়ে একজন বলছে কই অমুক রাজনীতিক সে কি কিছু খেয়েছে, অমুক রাজনীতিক সে কি কিছু খেয়েছে, আবার আরেকজন বলছে যদি না খায় তাহলে টাকাগুলো যাচ্ছে কোথায়? তর্ক হচ্ছে না? আরেকজন বলবে কি তোমরা ফালতু বিষয় নিয়ে তর্ক করছো, কিন্তু ফালতু বিষয়টাও একটা বিষয়। বিষয় হলো আমাদের ত্রাণ যাচ্ছে কোথায়, এটাও কি একটা বিষয়। এই জন্য যেখানেই মানুষ কথা বলে তার কথা বলবার একটা বিষয় থাকে, সেই বিষয়টা কারো দৃষ্টিতে গুরুত্বপূর্ণ, আবার কারো দৃষ্টিতে ফালতু, কিন্তু বিষয়ের বাইরে কিছু বলে না। আমরা যখন সবক শোনাচ্ছি, তো যখন সরফের সবকে আমরা থাকি তখন সেখানে সরফ বিষয় থাকে আমাদের। মাজি থেকে মুজারের সিগা কিভাবে হয়, মাজদার থেকে সিগা কিভাবে গঠিত হয়, আবার আমর কিভাবে গঠিত হয়, এই যে এক একটা বিষয় ভিত্তিক বক্তৃতা। এখন যে দাঁড়িয়ে আমরে হাজার মারুফ বানানোর পদ্ধতিটা বলছে, সেও কিন্তু একটা বক্তৃতাই করছে। আমার কথা বুঝতে পারছো তোমরা? সেও কি একটা বক্তৃতাই করছে। সে যদি এই কায়দাটা ভালো করে মুখস্থ করে থাকে, মুখস্থ করতে করতে যদি এমন হয়ে যায় যে সে জানে যে আমি ঘুমের মধ্যে বললেও এটা ভুল করব না, এমন একটা আস্থা যখন তার ভেতরে তৈরি হয়ে যায়, ওই অবস্থাতে সে যখন বলবে তখন কায়দা থেকে শুরু করে গর্দান পর্যন্ত কোনো জায়গায় যেমন ভুল হবে না, বাংলা বাংলার মতো হবে, আরবি আরবির মতো হবে, এই বাংলা বাংলার মতো হওয়া, আরবি আরবির মতো হওয়া, এটাই হলো শিল্প।
কথাটা বুঝতে পারছো? এটাই কি শিল্প। বক্তৃতার শিল্পের মধ্যে একটা গুরুত্বপূর্ণ জায়গা, যে জায়গাটা মূলত বক্তাকে যেভাবে মানুষের কাছে গুরুত্বপূর্ণ করে তোলে, একইভাবে তার বক্তৃতাও সমাজের মধ্যে বিশাল বড় অবদান তৈরি করে। সেটা হলো যখন কেউ কোনো বিষয়ে কথা বলবে তখন সে নিজে ওই বিষয়টার সঙ্গে মিশে যাবে। তার উচ্চারণের ভেতর দিয়ে সে যে শব্দগুলো উচ্চারণ করছে ওই শব্দগুলোর ভাব, মর্ম, আবেদন উচ্চারণের ভেতর দিয়ে ফুটে উঠবে। এই জায়গাটায় আসবার জন্য যা দরকার তা হলো ওই যেমন বললাম যে সবকটা যদি আমি যথাযথ মুখস্থ করে থাকি, তাহলে যেভাবে আমি নিজের ভেতরে এই আশঙ্কাটা নিয়ে পথ চলবো না যে এই বুঝি ভুলে গেলাম, এই বুঝি ভুলে গেলাম। এই ভুলে যাওয়ার আশঙ্কাটা যার থাকে সে তো গর্ব করে বলে যায়, তার কোনো দাড়ি কমা থাকে না। কিন্তু এই ভুলে যাওয়ার আশঙ্কাটা যার নাই, সে ওই গর্ব করে চলে যাওয়ার চিন্তা করে না, সে ধীরে ধীরে থেমে থেমে একটা একটা করে পয়েন্ট বলে যায়। এই একটা একটা করে পয়েন্ট যখন বলে যায় তখন সে হয়তো লক্ষ্যই করে না এটা যে সে যে বলছে তার বলার ভেতর দিয়ে তার অঙ্গ ভঙ্গিগুলো তার শ্রোতাকে কিছু দিচ্ছে। সেটা হলো আমার এই শব্দের অর্থ এই, আমার এই শব্দের অর্থ এই, এটা ফুটে ওঠে। এই জন্য আমি খুব শক্তির সঙ্গে বলি, আস্থার সঙ্গে বলি, কোনো রকম দ্বিধাহীনভাবে বলি যে শিক্ষার্থীরা লেখা এবং বক্তৃতা চর্চার জন্য মূল প্র্যাকটিসটা করবে প্রতিদিনকার ক্লাসে। বুঝতে পারছো? প্রতিদিনকার ক্লাসে যে সবচেয়ে ভালো পড়াশোনাতে পারবে সে চাইলেই সবচেয়ে ভালো বক্তৃতা করতে পারবে। আর যে ভালো পড়াশোনাতে পারে না কিন্তু কায়দা কৌশল করে সে ভালো বক্তৃতা করে ফেলে, ভবিষ্যতে এই ব্যক্তি বক্তৃতা করে বেশি দিন দাঁড়িয়ে থাকতে পারবে না। আমাদের বাংলাদেশে চলমান ধারার বক্তাদের মধ্যে এমন অনেকেই আছেন যাদের সম্পর্কে তাদের শ্রোতারা জানেন যে তার আলোচনার বিষয় 2টা, কারো আলোচনার বিষয় 3টা, কারো আলোচনার বিষয় 4টা। যেখানেই যান ঘুরে ফিরে ওই কথাগুলোই বলেন। এই কারণে বলেন যে তিনি ওই ভালো সবক শোনাতে পারতেন না, ভালো বক্তৃতা করতে পারতেন। আর যারা ভালো সবক শোনাতে পারেন তারা যখন বক্তৃতা করতে নামেন তখন তারা একটা মাত্র বিষয় নিয়ে সারা বছর কথা বলেন না, বরং তাদের কোথাও নির্দিষ্ট কোনো বিষয় থাকে। সেই জায়গায় গিয়ে বসার পরে ওই জায়গার যারা শ্রোতাদের জন্য কি প্রয়োজন ওই বিষয়ে তিনি কথা বলেন। তার এক জায়গার ওয়াজ মাহফিল আরেক জায়গার ওয়াজ মাহফিলের ক্যাসেট হয় না। আমার কথাটা বুঝতে পারছো তোমরা? আমাদের ছাত্র পাঠাগার কেন রাখা হয়েছে? ছাত্র পাঠাগার রাখা হয়েছে মূলত এই কারণে যে আমরা যেন আমাদেরকে সমৃদ্ধ করি। আজকে এই বিষয়ে আমি কথা বাড়াবো না। ছাত্র পাঠাগারকে যারা খুব কাজে লাগাবে, পাঠাগারের বইগুলো পড়বার সময় অনেক সময় নতুন তথ্য দিয়ে তোমার জানাটাকে আরো সমৃদ্ধ করবে, আবার অনেক সময় পড়তে গিয়ে তোমার মনের ভেতরে নানা রকমের প্রশ্নের সৃষ্টি হবে। মাদ্রাসার ভেতরে যতদিন আছো ততদিন তোমাদের মনে যত বেশি প্রশ্ন তৈরি হয় তত ভালো। এই প্রশ্ন তুমি ক্লাসে ওস্তাদকে করবে, ক্লাসের বাইরে তোমার ওস্তাদকে করবে, আর এর ভেতর দিয়ে তোমার জানা ধীরে ধীরে সম্প্রসারিত হবে, তোমার জানার পরিধি বাড়বে। পাঠাগার এই জায়গাটা তৈরি করে তোমাদের মনকে, তোমাদের জানাকে অনেক বিশাল করে দেবে। আর একটা এক রকমের ঘোষণা দিয়ে আমি আমার কথা শেষ করছি এখানে। যারা হয় যারা হয়
তারা কখনো প্রচলিত অর্থে স্বপ্ন দেখা আছে না, ওই রকমের স্বপ্ন দেখে না, তারা করে। যারা করে তারা হয় করা। মৌলানা মাসুম সাহেব বলেছেন মুহররম মাস, মানে আজকে মুহররম মাসের কয় তারিখ? হ্যাঁ, গত শুক্রবারে ছিল 1 তারিখ, এই জন্য আজকে মনে হয় 7 তারিখ। আজকে 7 তারিখ। এই মাসেই দেয়ালিকার প্রথম সংখ্যা তিনি বের করার ঘোষণা দিয়েছেন। বিষয়টা এমনই, যদি আমরা 2 মাস পরে বের করি তাহলেও দেখা যাবে যখন পত্রিকাটা বের হবে তার আগের রাত্রি তুমি লিখছো, তার 2 দিন আগেই তুমি লিখছো। 1 মাস 2 মাস ভরে কেউ লেখে না। এই জন্য আমরা এবার এই রকমের চিন্তা করেছি যে তোমাদের মধ্যে যারা সম্পাদক হও, সম্পাদনার কলা কৌশল কি, কি সম্পাদনা করবে, কিভাবে সম্পাদনা করবে, তারও একটা তোমাদের সরাসরি প্র্যাকটিস হওয়ার প্রয়োজন আছে। এই জন্য এইবার আমরা এইভাবে চিন্তা করেছি যে আজকে বৃহস্পতিবার, যদি 4-5 দিনের মধ্যে তোমরা স্বাধীন লেখা তৈরি করো, তাহলে লেখাগুলো জমা দিলে যারা লিখেছ তারা এবং যারা সম্পাদনার দায়িত্ব থাকবে তারা, তাদেরকে নিয়ে আমরা বসবো। প্রত্যেকের লেখা পাঠ হবে। লেখা পাঠ হওয়ার পরে কোন লেখায় কোন জায়গায় কি সমস্যা হয়েছে আর এই সমস্যাটা কিভাবে দূর করা যায়, এটা আমরা মজলিস করে, এক মজলিসে হতে পারে, একাধিক মজলিসে হতে পারে, মজলিস করে তারপর সবগুলো লেখা আমরা পাঠ করে সম্পাদনা করে মজলিসের মধ্যে শেষ করব, যেন তোমরা যারা লিখতে চাও তারাও লিখতে গিয়ে মোটা দাগের যে সমস্ত ভুল হয় ওই ভুলগুলো থেকে বাঁচবার পর যেন সরাসরি তোমরা পাও। কথা বুঝেছ? যে বক্তৃতা করে না, বক্তৃতায় কোন কোন জায়গায় ভুল হয় এগুলো যদি নোট করে সারা জীবন সে মুখস্থ করে, তবুও সে নির্ভুল বক্তৃতা করতে পারবে না। যে বক্তৃতা করে তাকে যদি ধরিয়ে দেওয়া হয় যে এই জায়গায় তোমার ভুল হয়েছে, এই জায়গায় তোমার ভুল হয়েছে, তাহলে পরের বারে তার ভুল কমে যাবে, তারপরের বারে আরো কমে যাবে, একটা সময় এসে সে নির্ভুল কথা বলবে। যারা নিজে সরাসরি লিখবে না, সে যদি লেখালেখি সংক্রান্ত বিপুল পরিমাণে বই পড়ে তবুও সে জীবনে কখনো লিখতে পারবে না। লিখতে পারবে সেই যে লিখবে, তার লেখার মধ্যে ভুল হবে, ওই জায়গায় ভুল ধরিয়ে দেওয়ার পরে যখন সে আবার লিখবে, এভাবে আস্তে আস্তে তার লেখায় ভুল কমে যাবে এবং এক সময় গিয়ে সে নির্ভুল লিখবে। এই জন্যে একেবারে ইবতিদায়ী থেকে দাওরায়ে হাদিস পর্যন্ত দেয়ালিকা সবার জন্য উন্মুক্ত, না? দেয়ালিকা ইবতিদায়ী থেকে দাওরায়ে হাদিস পর্যন্ত সবার জন্য উন্মুক্ত, সবাই লিখবে। শেখার ক্ষেত্রে পার্থক্য হবে। সেই পার্থক্য হলো এই, ইবতিদায়ী যে পড়ো, মিজান যে পড়ো, তাকে যখন আমরা ভুলটা ধরিয়ে দেব, তো সে ভুল ধরিয়ে দেওয়ার সময় শুনবে এবং ফেরেশতার মতো তাকিয়ে থাকবে, সে আবার এই ভুলটাই যত্ন সহকারে করবে বয়সের কারণে। কিন্তু এই ভুলটা যখন আমরা দাওরায়ে হাদিসের একজন ছাত্রকে ধরাবো, তার তো বয়স হয়েছে, সেটা বুঝে ফেলবে। বুঝে ফেলার কারণে দেখা যাবে যে এই রকমের ভুল আরো যত জায়গায় হতে পারে, যদি সচেতন হয় তাহলে এই জাতীয় ভুলই আর সে করবে না। এমন হতে পারে যে সে হয়তো পরবর্তীতে আর লেখেনি, কিন্তু এমন 2-4টা মজলিসে থেকে এই জাতীয় ভুলগুলো বুঝার কারণে সে যখন শিক্ষক হবে তখন দেখা যাবে তার ছাত্রদেরকে সে লেখক বানাতে পারবে, নিজে লেখক না। আমাদের এই দেশে এমন অনেক মানুষ আছেন, তাদের মধ্যে সবচেয়ে আলোচিত মানুষ আমাদের প্রিয়তম উস্তাদ হযরত মাওলানা নূর হোসেন কাসেমি দামাত বরকাতুহু। লেখক না, কিন্তু কেউ লেখে ভুল করলে, বলে ভুল করলে তিনি বলে দিতে পারেন যে এটা না, কোনটা আমার জানা নাই, কিন্তু তুমি যে শব্দ বলেছ এখানে এই শব্দ ফিট না, শব্দটা অন্য রকমের হবে।
এজন্যে যারা উপরের ক্লাসে চলে গেছে তারা মনে করবে না যে আমি কি এই শেষ পর্যন্ত এসে যারা তাইসির পড়ে এই তাদের সঙ্গে গিয়ে বসে তারপরে লেখা জমা দেব, লেখা সমালোচনা করা হবে, সেটা আমি শুনবো, মানে তাদের বরাবর আমি হয়ে গেলাম। এটা হয় না, তুমি তাদের বরাবর হবে। বরং একই মজলিস থেকে একজন হয়তো ভালো লেখবার মতো কিছুই নিয়ে যেতে পারছে না, আর তুমি মজলিসে বসে ভালো লেখাবার মতো শক্তি নিয়ে উঠে যাবে। প্রত্যেকেই নিজ নিজ জায়গা থেকে নিজ নিজ শক্তি অনুযায়ী রসদ সংগ্রহ করবে। আল্লাহ তাআলা আমাদেরকে, তোমাদেরকে, সকলকে আল্লাহর দ্বীনের দায়ী হিসাবে এইসব বিষয় অর্জন করে আগামী দিনে আমাদের আকাবির ও আসলাফের পথে পথ চলবার তৌফিক দিন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এখন হুজুর আলোচনা